আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তোমরা থাম্বনেইল দেখে হয়তো বুঝেছো যে অজীব রেখা নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। অজীব রেখা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে যে অজীব রেখা কিভাবে আঁকতে হয়, স্কেলিং মানে কত ঘর সমান কত একক নিব, এটা কিভাবে নিতে হয়, বা উপাত্তগুলো বিন্যস্ত হবে না অবিন্যস্ত হবে সেটা তোমরা বুঝতে পারো না। তাছাড়াও কিভাবে তুমি আহ ভাঙা ভাঙা রেখা কেন দিবা এটা বুঝতে পারো না। হ্যাঁ, এই সবগুলা নিয়েই আমি আমার ভিডিওতে সম্পূর্ণ অংশ জুড়ে এই অংশ নিয়ে আলোচনা করেছি। চলো কথা না বাড়িয়ে আমরা এই অংশগুলা দেখি। আজকে আমরা পরিসংখ্যানের 17 অধ্যায়ের অজীব রেখা যে অংশটুকু আছে সে অংশটুকু শিখব। অজীব রেখা কিভাবে আঁকতে হয়। তো এটার জন্য একটা শ্রেণীর ব্যাপ্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে। তো এটা কোশ্চেনে, এই অংশটুকু কোশ্চেনে দেওয়া থাকবে। আমাদের এর পরের অংশের কাজটুকু আমাদেরকে করতে হবে বসে বসে। এর জন্য কি করতে হবে? এর জন্য এটা তো হচ্ছে এইভাবে আছে, আমরা এটাকে এরকম করে লিখতে পারি। আবার অজীব রেখার জন্য এই কাজটা না করলেও চলে, মানে আননেসেসারি। তারপরেও এটা সুন্দর দেখায়, আবার আমাদের কাজ করতে সুবিধা হয়, এই জন্য আমরা এই কাজটা করব। যে অজীব রেখা অঙ্কনের জন্য সারণী, এটা কি? এই যে 31 থেকে 40, এখানে 31 থেকে 40, গণসংখ্যা কত? 4, এই যে গণসংখ্যা 4। তারপরে কত? 41 থেকে 50, গণসংখ্যা 6, 41 থেকে 50, গণসংখ্যা 6। তো এইভাবে আমরা এটা হচ্ছে সম্পূর্ণটা করে ফেলব। এরপরে কি করব? এরপরে এইভাবে সম্পূর্ণটা লিখে ফেলার পরে আমরা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করব। এই ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে তৈরি করে? ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে হয়, প্রথমটা যেটা সেটাই থাকে। হ্যাঁ, তারপরে কি করতে হয়? এই দুইটা যোগ করে যেটা হয় সেটা এখানে লিখতে হয়। মানে 6 আর 4 10। তারপরে যেটা করতে হয়, এই তিনটা যোগ করে এখানে লিখতে হয়। ঠিক আছে? তো আমরা কি করব? এই তিনটা যোগ করে এখানে না লিখে, এই যে 10 আছে, 10 আর 8 যোগ করে দিব। তার কারণ এই দুটার যোগ তো এটা আছেই, আর এই 8 যোগ হবে, তো 10 আর 8 যোগ করে এখানে দিয়ে দেব। পরেরটা হচ্ছে এই 4টা যোগ করে এখানে বসাতে হয়, কিন্তু আমরা কি করব? 18 আর 12 যোগ করে দিব। 18 আর 12 যোগ করে দিলেই হয়ে যাবে। তারপর কি করব? 30 আর 9 যোগ করে 39 করে ফেলবো। তারপরে 39 আর 7 যোগ করে 46 বানায় ফেলবো। তারপরে 46 আর 4 যোগ করে 50। এই হচ্ছে আমাদের যেটা ওরা বলেছিল যে টোটাল 50 জনের একটা সারণী ওরা দিয়ে দিচ্ছিল আমাদেরকে। 50 জনের একটা উপাত্ত দিয়েছিল, আমরা সেই উপাত্তটাকে এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা করে আমরা এটা লিখে ফেলবো। ওকে, মাঝে একটা কথা আছে, সেটা হচ্ছে যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এইটা কি জিনিস? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। অবিচ্ছিন্ন কথার মধ্যেই কিন্তু এই উত্তরটা রয়েছে। অবিচ্ছিন্ন, দুইটা কথা, একটা হচ্ছে বিচ্ছিন্ন, একটা অবিচ্ছিন্ন। এই যে আমি এখন করলাম কি? বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নটা হচ্ছে এই যে শ্রেণীব্যাপ্তিটা আছে 31 থেকে 40, পরে 40 পরে বাদ দিয়ে 41 হয়ে গেছে, তখন 41 থেকে 50, আবার 50 ছেড়ে দিলাম, 51 থেকে 60। এই যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে বিচ্ছিন্ন। কিন্তু অবিচ্ছিন্ন বলতে কি বোঝায়? অবিচ্ছিন্ন বলতে বোঝায় যে একটার সাথে একটা মিল থাকবে। যেমন 30 থেকে 40 ঠিকই পরে হয়ে গেছে 40, আবার 40 থেকে শুরু, 40 থেকে 50, আবার 50 থেকেই শুরু, 50 থেকে 60। এইরকম যদি তোমার হচ্ছে শ্রেণীব্যাপ্তি থাকে, সেটা নাম হচ্ছে অবিচ্ছিন্ন, আর এটা হচ্ছে বিচ্ছিন্ন। ওকে, এখন এরা কেন অবিচ্ছিন্ন করে নিল? আমার তো ছিল এটা, আমার তো এটা দেওয়া ছিল না, কেন করলো? ওকে, যদিও অজীব রেখার জন্য অবিচ্ছিন্ন করার তেমন কোনো যুক্তি নাই, এই অংশটুকু তুমি যদি নাও করো তাতেও তেমন কোনো সমস্যা হবে না। তবে বইওয়ালারা করেছে, সেক্ষেত্রে তুমি করতে পারো। তোমার টেক্সট বুক করেছে, তুমি করতে পারো। তবে টেক্সট বুকের আরেকটা উদাহরণ আছে, সেখানে দেখা যাবে যার করা নেই। তো সেক্ষেত্রে তোমার ইচ্ছা, এটাতে কোনো সমস্যা নেই। কারণ কি, অজীব রেখাতে আমাদের এই বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সারণী দরকারই হয় না। তুমি এই অংশটা তোমার প্রয়োজন নাই। তুমি এই অংশটা বাদ দিয়ে, কারণ অজীব রেখায় তুমি যখন গ্রাফ করবা তখন এই যে আপার লিমিট যেটা, এই অংশটা শুধু কাজে লাগে, লোয়ার লিমিটের কোনো কাজ নাই। কারণ এর কিছু কারণ আছে। কারণটা হচ্ছে এরকম যে, ধরো তোমাকে যদি বলা হয় যে এরকম যে প্রথম ওভারে রান কত, আমরা এই অজীব রেখাটা, আমি এটুক বলি আর একটু,
অজীব রেখাটা সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে তোমার ইয়েতে, ক্রিকেট খেলায় আমরা খুব বেশি দেখতে পাই। ক্রিকেট খেলায় কীরকম দেখতে পাই, ক্রিকেট খেলায় এরকম একটা গ্রাফ থাকে, এরকম এদিকে একটা এদিকে একটা এরকম গ্রাফ থাকে, দুইটা দলের রান থাকে। দুইটা দলের রান থাকে সেখানে। তো এক দলের রান দেখা গেল যে এরকম 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 করে বাড়ে। আর এক দলের রান হচ্ছে যে এখান থেকে শুরু হয়, যে প্রথম দিকে একটু কম যাচ্ছে, হঠাৎ করে কোনো এক ব্যাটসম্যান মাস শুরু করেছে, অনেক রান নেওয়া শুরু করেছে, এইভাবে যে দেখালো যে এরকম করে জিতে গেল, এরকম কিছু হতে পারে। এরকম দেখা যায়। আসলে এটার মানে কি? এটা হচ্ছে এরকম যে এটা প্রথমে থাকে 0 ওভার, তারপরে 1 ওভার, এটা হচ্ছে 2 ওভার, এটা 3 ওভার, এইভাবে। তো 1 ওভার শেষে এরা রান করেছে। এবার এদিকেও থেকে এরকম তোমার হচ্ছে একটা ইয়ে থাকে, ইন্ডিকেটর থাকে, মানে রানের ইয়ে থাকে, মনে করো এখানে 5 রান, এই জায়গায় হচ্ছে 10 রান, এই জায়গা হচ্ছে 15 রান, এইভাবে থাকে। তো দেখা যায় যে 1 ওভারে এরা 5 রান করেছে, বাট এরা এই জায়গাটা, তো এই হিসেবে তারা 7 রান করেছে। 2 ওভার শেষে এখানে ওরা 2 ওভার শেষে মানে 2 ওভার যে 6টা বল খেলে শেষ পর্যন্ত তারা রান করলো, দেখা গেল যে এইখানে সেই অর্থাৎ 7 রান করেছে, তার মানে এই ওভারে 2 রান করেছে মাত্র, ঠিক আছে। আর ওরা দেখা গেল যে 2 ওভার শেষ ওদের রান হয়ে গেছে 15, দেখো, তার মানে আগে করেছিল 7, এখন হয়ে গেছে 15, তার মানে এই ওভারটাতে 8 রান করেছে তারা, আর পরে এই নিচেরটা এর ওভারে 2 রান করেছিল। এই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই 3 ওভার শেষে দেখা গেল যে এদের রান আর হয়তো বা 1 বেড়েছে, 8 হয়েছে, 1 রান বাড়লো, কিন্তু এ দেখা গেল যে 2 ওভার শেষে 16 হয়েছে, তার মানে এরা দেখা গেল যে 1 রান বেড়েছে। তো এখন এরকম যদি তোমার হচ্ছে ইয়া হয়, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে এইটাই হচ্ছে তোমার অজীব রেখার ধারণা। এইখানেই ক্রমযোজিত গণসংখ্যা এই জায়গায় চলে। 1 ওভারের রান 2 ওভারে দেখানো হবে, 1 থেকে একদম 2 ওভার পর্যন্ত রান 3 ওভারে দেখানো হবে, 1 থেকে 3 ওভারের রান। আমরা কিন্তু এই কাজটাই করেছি। দেখো এখানে শুধু প্রথম ওভারের রান মনে করো 4, পরে 2 ওভার মিলিয়ে 10, তারপরে 3 ওভার মিলিয়ে 18, তারপরে 4 ওভার মিলিয়ে 30, তারপরে 5 ওভার, এরকম করে। এটাকে আমি ওভার বলতেছি, আসলে এটা তো ওভার না, এটা তো হচ্ছে গণসংখ্যা। তো এই গণসংখ্যাটা কিন্তু ওই যে আমরা ওভার প্রতি রান বলতেছি, ওইটাকে আমরা কিন্তু গণসংখ্যা, ওইটাই মূলত গণসংখ্যা, ঠিক আছে। আর শ্রেণী যেটা 0 to এভাবে, তখন ওভারের জন্য লিখবো 0 থেকে 1 ওভার, তারপরে লিখবো কি 1 ওভার থেকে 2 ওভার, তারপরে কি লিখবো 2 ওভার থেকে 3 ওভার। এই দেখো এইখানে তোমার ঠিকই অবিচ্ছিন্ন হয়ে গেল। এই জায়গাটাতে একটু সামান্য একটু লজিক আছে যে আমি অবিচ্ছিন্ন করলে ভালো হয়, ঠিক আছে। এখন তুমি সবকিছু তো অবিচ্ছিন্ন করতে পারবে না, আবার সকল বিচ্ছিন্ন জিনিসেরও তো অবিচ্ছিন্ন করতে পারবে না। যদি মানুষ থাকে, মানুষের সংখ্যা থাকে, তুমি মানুষের সংখ্যা তো অবিচ্ছিন্ন করতে পারবে না, কারণ মানুষের সংখ্যা তো দশমিক আকারে প্রকাশ করতে পারবে না। তখন অবশ্যই পূর্ণ সংখ্যায় করা যায়, অবিচ্ছিন্ন করা যাবে না তা না, পূর্ণ সংখ্যায় করা যায়। ওকে, তো এই হচ্ছে তোমার হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্নের একটা ক্লিয়ার ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে তোমাকে জানাবাই যে স্যার আমি এই জায়গাটাতে বুঝি নাই, আরেকটা কোনো ভিডিওতে আমাকে এই জায়গাটা বুঝিয়ে দিবেন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এই অংশটুকু আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, এইবার চলো আমরা এই আমাদের যে 2টা পার্ট, একটা হচ্ছে কয়েকটা পার্ট থাকে অজীব রেখা তৈরি করার জন্য, মনে রাখবা। এক পার্ট হচ্ছে যে এই চকটা করা, এই চকটা করা একদম পানির মতো সহজ, তোমরা চট করে এই চকটা করে ফেলতে পারবা। এরপরের কাজ একটু লেখা, যেটা আমাদের ছাত্রছাত্রীরা এই লেখাটাতে বেশ ভয় পায়। তারা মনে করে যে লেখাটা খুব বড় এবং খুব কঠিন একটা লেখা, এই জন্য তারা এই লেখাটা লিখতেও চায় না, করতেও চায় না। এখন কিন্তু এই লেখাটা কিন্তু আসলে কিছুই না। তো আমি এই লেখাটা এখন পড়বো না, আমি লেখাটা পড়বো হচ্ছে আমরা যখন ইয়েটা করে ফেলবো, আমরা গ্রাফটা আঁকিয়ে ফেলবো, গ্রাফটা আঁকানোর পরে হচ্ছে আমরা এটা পড়বো। ওকে, তাহলে চলো আমরা এই গ্রাফটা একটু আঁকাই, কিভাবে গ্রাফটা আঁকানো যায়। তো এখন গ্রাফটা আঁকানোর জন্য আমাদেরকে একটা গ্রাফ পেপার নিতে হবে। চলো আমরা গ্রাফ পেপার নিব। তার আগে আমি এখানে যেটা আছে সেটা আমরা বোঝাবো, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে হচ্ছে আমি নতুন করে আমাদের মতো, এটা কিন্তু আমরা হচ্ছে বাজারে যে গ্রাফ পেপার পাই সেটার সাথে কিন্তু এটার মিল থাকে না। এই জন্য আমাদের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে এটা করতে পারে না, তাদের জন্য অসুবিধা হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যে বইয়ের যেটা আছে সেটা তো করবই, সাথে বাজারে যেটা পাওয়া যায় সেটার সাথেও আমরা মিলায় নিব। ওকে,
বুয়েটটা কি করেছে আমি তখন বলেছিলাম যে এই যে শ্রেণী যেটা, এই যে আপার লিমিট যেটা, হ্যাঁ, এক একটা শ্রেণীর যেটা আপার লিমিট সেইটা শুধু বসাইতে হবে। ওকে, এখানে আছে কত 40 50 60 70 80 90 100। আমরা কি করব, এই যে 40 50 60 70 80 90 100 এইভাবে আমরা লিখে চলে যাব। হ্যাঁ, তবে এক্ষেত্রে একটা বিষয় আছে, 40-এর আগের ধাপটা লিখতে হয়। এটা অজীব রেখা লেখার কারণ আছে, আমি বলবো, আমি যখন করতে যাব তখন বলবো। এবং শেষেরটাই থাকবে, এটার আর দরকার নাই। এবং মাঝে একটু সামনে একটু ভাঙা ঘর দিতে হয়। তুমি চাইলে ভাঙা ঘর নাও দিতে পারো, এটা তোমার হচ্ছে তোমার নিজের উপর, কিন্তু ভাঙা ঘর দিতে হয়। কেন দিতে হয় আমি যখন তোমাদের অরিজিনাল গ্রাফে যখন যাব তখন আমি দেখিয়ে দেব যে কেন ভাঙা ঘরটা দিতে হয়। ভাঙা ঘর কিন্তু এমনি এমনি দেয় না, একটা ছোট্ট একটা কারণে দেয়। ওই কারণ তুমি চাইলে স্কিপ করতে পারো, কিন্তু ওইটা আমরা স্কিপ করব না, ওইটি স্কিপ করলে দেখতে খুব খারাপ দেখায় গ্রাফটা, ওই জন্য আমরা ভাঙা ঘরটা দিব। আচ্ছা, এখন দেখো, তাহলে আমি তোমাদের বললাম যে ওই যে আপার লিমিট যেটা সেটা এইভাবে লিখে ফেলবা, এই যে 40 50 60 70 80 90 100। ওকে, এখন দেখো এইবার এই যে এই ব্যাপ্তিতে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এটার কিন্তু আর কোনো কাজ নাই। হ্যাঁ, এই গণসংখ্যার আর কোনো কাজ নাই, এটা মাথায় থাকে যেন। আমি যখন অজীব রেখা করব তখন ক্রমযোজিত গণসংখ্যা নিয়েই কাজ করব, এটা বাড়তেই থাকে, এটা কখনো আর কমে না। গণসংখ্যা তো কমে বাড়ে, দেখো 12 হাইস্ট, তারপর আবার 9 কমেছে, আরও কমেছে, কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা যতই যাবে ততই বাড়তে থাকবে। হ্যাঁ, অ্যাটলিস্ট কমার কোনো সুযোগই থাকে না। হ্যাঁ, সমান থাকবে তাও ভালো, কিন্তু কমবে না। কারণ এখানে যদি 0 থাকতো কোনো কারণে, তাহলে তো 30-এর সাথে যোগ করে 30ই হতো। হ্যাঁ, এটা তো আর বাড়ার সুযোগ ছিল না, কিন্তু কমবে না। আচ্ছা, গণসংখ্যা তো নেগেটিভ হবে না, এই জন্য কমবে না। ওকে, তাহলে এখন কত আছে, এই ব্যাপ্তিতে কত আছে, 4 আছে। চলো আমরা এই ব্যাপ্তিতে 4 বসাই। এই যে 40-এ 4, এই যে এই ঘরটাকে ওরা 4 ঘর ধরছে, এই জন্য আমরা এখানে এই যে 4-এর একটু নিচে, আমি যদি একটু জুম করে তোমাকে দেখাই, দেখো তোমরা বুঝবা, এটা ঠিক এই জায়গাটা দেয় নাই। এই জায়গাটা হচ্ছে তোমার 5-এর ঘর। ওরা তো হচ্ছে তোমার এক ঘর সমান হচ্ছে 5 ধরেছে, এক ঘর 5 10 15 20 এভাবে ধরেছে। তো ওরা এখান থেকে কি করেছে, 0 থেকে শুরু করে একটু নামায় দিছে, ওটা হচ্ছে 4। ওকে, 4 পরে 50-এ দেখো 10 আছে। আমরা 50-টা একটু দেখে আসি। 50-টা দেখে আসলে দেখা যাবে যে 50-এ দেখো 10, তারপর 18 10 18, দেখো দেখো 50-এ ঠিক 10-এ আছে, 50-এ ঠিক 10-এ। আবার 60-এ 18, 20-এর থেকে একটু কম। দেখো 70-এ কত আছে, 70-এ 30, দেখো 70-এ ঠিক 10 20 30, 70-এ 30 আছে। ওকে, এবার 80-তে দেখো, 80-তে হচ্ছে, এই যে 80-তে আছে দেখো 39, মানে 40 থেকে সামান্য একটু কমে। দেখো 80-তে দেখো 40, এই যে 40 এই বরাবর 40, হ্যাঁ এই বরাবর 40 থেকে এই বরাবর হচ্ছে 40, এই 40 থেকে সামান্য একটু কম আছে। আচ্ছা, তারপরে দেখো আবার তারপরে কত আছে, 90-এ হচ্ছে 46। তো আমার এই হচ্ছে 90, এই 90 এখানে আছে দেখো 45, তার থেকে একটু বেশি, তারপর আছে 50, তারপরে এই যে 100-তে 50। এবার তোমার কাজ যেইগুলা সব যোগ করে দেওয়া, এটা যোগ, এটা যোগ, এরকম করে যোগ করে দিলে যেটা হয়ে যায় সেটা হয়ে যায় অজীব রেখা। এটা গেল ওদের কাজ, ঠিক আছে। এখন এবার হচ্ছে আমরা আমাদেরটা করব। তবে তোমরা একটু মনে রাখো যে এই সংখ্যাগুলো কত ছিল, 31 থেকে 40-এ। এই জন্য আমি তাহলে চলো আমরা আগে একটা গ্রাফ পেপার নিই। এই হচ্ছে আমার গ্রাফ পেপার, একদম বাজারে কিন্তু এরকম গ্রাফ পেপারই পাওয়া যায়। আমি যদি একটু জুম করি তাহলে আর একটু ভালো লাগবে দেখতে। এই হচ্ছে আমার বাজারের গ্রাফ পেপার। তো তোমরা তো সচরাচর এত বড় গ্রাফ পেপার পাও না, তোমরা কিন্তু এর অর্ধেক কিংবা 4/1 ভাগ কিন্তু গ্রাফ পেপার তোমাদের স্কুলের পরীক্ষাগুলোতে দেওয়া হয়। ওকে, তাহলে এক কাজ করি, চলো আমরা চিন্তা করি যে আমাদের গ্রাফ পেপার এত বড় না, ছোট একটা গ্রাফ পেপার। তো সেটাতে আমরা হচ্ছে তোমার ইয়েগুলো করব। এর জন্য কি করতে হয়, তখন তুমি প্রথমে এই যে নিচের দিক থেকে এক ঘর মতো তুমি হচ্ছে বাদ দিয়ে এটা করবা, জাস্ট এখান থেকে নাও। তাহলে তুমি এদিক থেকে এরকম স্কেল দিয়ে দাগ টানবা। ওকে, আর এদিকে আর একটা স্কেল দিয়ে দাগ টানো এরকম করে। ওকে, এই হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়ে গেল। তুমি এখানে লিখতে পারো এটা হচ্ছে 0, হ্যাঁ মূল বিন্দু, এটা সরি
এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, হ্যাঁ এটা এটা হচ্ছে ওয়াই অক্ষ, এভাবে তুমি লিখে ফেললে। আচ্ছা ঠিক আছে, এরপরে তোমার বিন্দুগুলো বসানোর কাজ। বিন্দুগুলো বসানোর আগে তোমাকে যে আমি বলেছিলাম যে হচ্ছে আমরা করব, ওই মানগুলো বসাবো। কি 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 ছিল? 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আচ্ছা, আমি প্রথমে তোমার ভাঙা ঘর দেখাবো না। ভাঙা ঘর না দেখানোর জন্য তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে হচ্ছে এই যে আমি একটু জুম করে দিই তোমার, এই দেখো এই অংশ থেকে শুরু, দেখো একটু গুণো, তুমি তোমার গ্রাফ পেপার গুনলেও দেখবে যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 30। এইখানে তুমি একবারে 30 লিখতে পারো। তাহলে তোমার আর ভাঙা ঘরের দরকার হবে না। এটা আমি আবার বলি, তুমি যদি এক্সাক্ট জিনিসটাই লেখো তাহলে তোমার ভাঙা ঘরের দরকার হবে না, কিন্তু তুমি যদি এক্সাক্ট না লিখে স্কেলিং করে লেখো তখন তোমার একটু ভাঙা ঘরের দরকার হতে পারে। দেখো এটা হচ্ছে গেল। তারপরে 30-এর পর তখন তো তুমি হচ্ছে এই জায়গাটা হচ্ছে 30, তাহলে এই জায়গাটা 40, এই জায়গাটা 40, এই জায়গাটা হচ্ছে 50, এই জায়গাটা 60, এইভাবে তুমি লিখতে লিখতে চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে তোমার প্রথম পয়েন্ট যেটা 40-এ নিতে হয়। 40-এ কত ছিল? আবার এদিকেও তুমি যদি এরকম ভাঙঘর না লিখতে চাও, এদিকেও যদি ভাঙঘর না লিখতে চাও তাহলে তুমি এদিকেও লিখবে, এখানে 5, এখানে 10, এখানে 15, এখানে 20, এইভাবে তুমি ঘর গুনে গুনে লিখতে লিখতে চলে যাবা। ওকে, আচ্ছা আমি তো এইভাবে লিখতে লিখতে চলে গেলাম। তো আমি দেখলাম যে 40-এর ঘরে প্রথমে যে 40-এর ঘরে ছিল 40-এ আছে 4, আমরা 40-এ 4 বসিয়ে দেব। এই যে 40-এ এখানে হচ্ছে 4 ঘর, এক ঘরের নিচে। আচ্ছা তারপরে আছে হচ্ছে আমার 50-এ কত আছে? 10, আমি 50-এ এখানে 10 বসাই দিলাম। ওকে, তারপরে আছে কত? 60-এ কত? 18, 60-এ 18, আমি 60-এ হচ্ছে 18 বসিয়ে দেব। 60-এ 18, যে এই পর্যন্ত হচ্ছে 10, 15, 16, 17, 18, এইভাবে এরকম করে বসিয়ে তারপরে আমি এভাবে লাইন টেনে যোগ করে দিব, তাহলে হচ্ছে অজীব রেখা হয়ে যাবে। এবং শুরুতে যে 30টা ছিল, এই যে আমাদের প্রথম ঘর হচ্ছে 31 থেকে 40, তার মানে 30, ঠিক আছে, আমরা ওই জায়গাতে প্রথম ঘরের সাথে 30-কে 0 ধরে নিয়ে আমরা যে শুরু থেকে 0, কোনো কিছু 0 থেকে শুরু হয়, রান যদি শুরু হয় প্রথম আবার 0 বলে 0 রান, এরকম এই 0 থেকে শুরু করে এইভাবে উঠায় আমরা এভাবে যোগ করে দেব, এভাবে করব। কিন্তু এটা তো ওই যে পরের সংখ্যাগুলো এভাবে আসবে, এভাবে এরকম করে যোগ হবে। এই যে মাঝখানে ফাঁকা জায়গা থেকে যায়, এটা দেখতে খুব একটা ভালো লাগে না। আমরা এই জন্যই করব কি, ভাঙা করে দিব। ভাঙা করে দিব। কিভাবে ভেঙে দিব? যে আমরা এই যে 30 এখানে লিখেছি, এই 30টা এখানে লিখব না। 30টা এখানে না লিখে আমরা কি করব, এগুলা সব মুছে দিই। এগুলা মুছে দিয়ে আমি বলবো যে 30 তাহলে ওইখানে না, ধরে নিব। দেখো আমি বলি, এখানে কথা হচ্ছে এটাই যে ধরে নেওয়া। ধরে নিই যে এখানে আমার হচ্ছে আছে, এক ঘর পরে এই জায়গায় ধরে নিই 30 আছে, ঠিক আছে। তাহলে আসলে কি জায়গায় 30 আছে? না, আসলে তো জায়গায় 30 নাই। 30 তো অনেক দূরে আছে, তখন তো এটা নকল 30। এই জন্য কি করতে হবে, এই জায়গাটুকু আমাকে এরকম করে ভেঙে দিতে হবে। ধরে নিই যে এই ভাঙা জায়গায় 30 আছে, তারপরে তুমি তোমার মতো গোনো, 30-এর পর 35, এখানে হচ্ছে 40, এখানে 40, তারপরে হচ্ছে তোমার তারপরে 40-এর পরে এখানে 50, এখানে 60, এখানে 70, এখানে 80, তারপরে আর কত আছে আমাদের? 90 পর্যন্ত ছিল। 80, তারপরে এখানে হচ্ছে এখানে 90, দেখি তো কত পর্যন্ত ছিল? 100 পর্যন্ত ছিল। আমরা তাহলে 100 পর্যন্ত, এই যে আমরা 100 পর্যন্ত লিখে ফেললাম। ওকে গুড। এবার 100 পর্যন্ত লিখে এবার আমাদের প্রথম ঘরে কত ছিল? 4, 4, 10, 18, 30, আমরা এটা পরপর বসাই দিব। 4, 10, 18, 30, 4, 10, 18, 30, 30-এ তো হবে না, 40-এ আছে। 40-এ 4, 10, 18, 30, এখানে 4, এখানে 10,
10, এখানে 18, 18 পর 70 আছে 30, 10, 20, 10, 20 আর একটু উপরে যে 10, 20 এই জায়গাটা হচ্ছে 30, তাহলে আমি 10, 20, 30 এই জায়গা 30 লিখে ফেললাম। ওকে, এই জায়গা 30 এর পয়েন্ট দিব। আচ্ছা, তারপরে কত আছে, 30 পর্যন্ত গেল। তারপরে 39, 80-তে 39, 46, 50, 39, 46, 50। ওকে, 39, 46, 50। তো আমি হচ্ছে এখানে 80-তে 39, 39-এ চলো, 39, 10, 20, 30 এই হচ্ছে 39। ওকে, আচ্ছা 39 গেল। তারপরে হচ্ছে 90-এ কত আছে, 90-এ আছে 46, 90-এ 46, 90-এ 46 এই হচ্ছে 90-এর ঘর। এই দেখো 10, 20, 30, 40, 45, 46, এই যে এই পর্যন্ত হয়ে গেল 46। আর 100-তে আছে হচ্ছে 50, 10, 20, 30, 40, এইটা হচ্ছে টোটাল 50। এই হচ্ছে আমার পয়েন্টগুলো বসানো হয়ে গেল। এখন কাজ আর কিছু নয়, আমার মেইন কাজ শেষ। এখন আমার হচ্ছে যোগ করতে হবে। এই যে পয়েন্টগুলো যোগ করব, এই পয়েন্টগুলো যোগ করার জন্য এই যে বললাম যে প্রথমে 30 থেকে হচ্ছে 0 থেকে শুরু করব, 30 থেকে 40 এই পয়েন্ট, এই পয়েন্ট, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, তারপর এখান থেকে এইটা, আর এখান থেকে এইটা। এই হচ্ছে আমার অজীব রেখা আঁকানো হয়ে গেল। অজীব রেখা শেষ। এখানে একটা নাম দিয়ে দিও ও এক্স, এটাকে নাম দিও ও, এটাকে নাম দিও এক্স অক্ষ, এটা নিচেরটা এক্স অক্ষ আর উপরেরটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো আমি কিন্তু এখানে আর লিখিনি, তোমাকে কিন্তু লিখতে হবে এগুলা। এখানে 30, হ্যাঁ এটা 40, আর এই জায়গাটা হচ্ছে 50। মাঝেরগুলো লিখে দিও, মাঝেরগুলো ফাঁকা রাখার দরকার নেই। যদি ঘিজিবিজি বেশি হয়ে যায় তখন ফাঁকা রাখতে পারো, তাছাড়া যদি লেখার সুযোগ থাকে লিখে দেওয়াই ভালো। এরকম করে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাঝখানে যে লেখাগুলো আছে এই লেখাটা হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করব। লেখাটা কেন কষ্ট, দেখো আমি কিচ্ছু না, আমি যা গ্রাফে করেছি তা এখানে লেখা। দেখো এক্স অক্ষ বরাবর আমার লেখা আছে এরকম যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির সুবিধাজনক একক নিয়ে এরকম একটা ভাঙা চিহ্ন, সে চিহ্নটি 0 থেকে 30 বোঝায়। এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা তোমার লেখা হয়েছে। ওকে, এবার ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরেছে। এটা ছিল এদের, এই যে ওরা দেখো যে এখান থেকে পর্যন্ত এক ঘর সমান 5 একক করে ধরা ছিল। দেখো তুমি খেয়াল করো, এই যে 0 থেকে এটা 5, এখান থেকে এটা 10, 15, 20, এরা এক ঘরকে 5 ধরেছে তাই লিখেছে এক ঘরকে 5। কিন্তু আমরা কিন্তু এই জায়গায় এক ঘরকে 5 ধরিনি, আমরা এক ঘরকে একই ধরেছি। কেন এক ঘরকে 5 ধরতে হয়, বা তুমি কখন এক ঘরকে 5 ধরবা বা এক ঘরকে 2 ধরবা, যখন দেখবা, দেখো আমি আমার যেটুকু গ্রাফ ছিল, দেখো আমার সম্পূর্ণ গ্রাফটা আমি তোমাকে যদি দেখাই, এটা আমার তাও অনেকখানি গ্রাফটা আমার লেগে গেছে। কিন্তু তুমি যদি পরীক্ষার হলে এত বড় গ্রাফ না পাও, অর্থাৎ এই যে উপরে 50 পর্যন্ত না উঠতে পারো, 50 ঘর যদি না থাকে 40 ঘর থাকে, তখন তুমি কি করবা? তখন কি করবা জানো? 2 ঘর সমান 1 করে ফেলবা। 2 ঘর সমান 1 একক। সেটা কিরকম? সেটা হচ্ছে এই যে এখান থেকে তুমি গুনবা, এখানে 1 ঘর যাবা 2, 4, 6, 8, 10, তখন এখানে 10 লিখবা। তারপর হচ্ছে 12, 14, 16, 18, 20, এখানে 20 লিখবা। তার মানে প্রতি 2 ঘর সমান 20 হয়ে গেল। তার মানে তোমার এদিককার 40 ঘর 80 ঘর পর্যন্ত তুমি এখানে এই গ্রাফটা লিখতে পারবা। আবার এদিকের ক্ষেত্রেও তাই, তুমি এদিকে যদি জায়গা না পাও তখন তুমি ছোটকে বড় করে ধরতে পারবা বা বড়কে ছোট করে ধরতে পারবা। আবার মাঝে মাঝে কি হয়, দেখা হলো যে তোমার গণসংখ্যা যেগুলো আছে সেগুলো দেখা হলো যে 1, 2, 3, 4, 10 এরকম। তখন 1 তো এতটুকু, 2 তো এতটুকু, 3 তো এতটুকু, তখন তো তোমার জন্য অসুবিধা হয়ে যায়, একদম ছোট্ট ছোট্ট কুটি কুটি হয়ে যাবে। তখন তুমি কি করবা? তখন হচ্ছে এই 1 ঘর সমানই এইখান থেকে এই পর্যন্ত টোটাল 5 ঘর সমান 1 ধরে ফেলবা। দেখো ধরাটা তুমি বোঝো, ধরাটা বোঝাটা খুব সহজ। প্রতি 5 ঘর, মনে করো তোমার গণসংখ্যা 2 বসাতে হবে, তুমি গণসংখ্যা 2 বসানো মানে
জাস্ট এই জায়গাতে 2 বসানো, হ্যাঁ ধরো 40-এ 2 এইখানে খুবই ছোট হয়ে যাবে। তারপরে দেখা গেলো যে 50-এ 3 সেটা এখানে খুবই কাছে একটু খানিক একটা হবে। তা তখন তুমি কি করবা, এই যে 5 ঘর সমানই 1 ধরবা, তারপর এখান থেকে পর্যন্ত 1, এখান থেকে পর্যন্ত 2, এখান থেকে পর্যন্ত 3। তো যখন তখন তোমার 40-এ যখন 2 বলবে তখন মূলত এই জায়গাটা আসবে, আবার 50-এ যখন 3 বলবে তখন মূলত এই জায়গাটা আসবে, তখন তোমার গ্রাফটা একটু দৃশ্যমান হবে। এটা এই জন্যই এই ধরতে হয়, এটাকে স্কেলিং বলে। এই ধরাটা না করলে তোমার গ্রাফটা দেখতে অসুন্দর হবে, ভুল হবে না। মনে রেখো, তুমি যদি না ধরো তোমার ভুল হবে না। কখনো কখনো তুমি এত ছোট ছোট হয়ে যাবে করতেই পারবা না, বা এত বড় সংখ্যা হয়ে যাবে তুমি গ্রাফে ধরাতেই পারবা না, তখন তোমাকে স্কেলিং করতেই হবে। দেখো আমার এই অঙ্কটাই, এই যে 100 আছে, 100 থেকে যদি এখন 150 থাকতো, বা এখানে তো হচ্ছে আমি দেখতেছি যে আমার 30 থেকে শুরু আছে, 30 থেকে শুরু না হয়ে যদি 150 থেকে শুরু হতো, 150 থেকে শুরু হয়ে যদি 1000 পর্যন্ত চলে যেত, আমি এত সংখ্যা কি করে বসাতাম? তখন কি করতাম, এই বড় সংখ্যাকে আমি ছোট ছোট করে নিতাম, এই যে 1 ঘর সমানই অনেক বেশি করে নিতাম। মনে করো যে আমার 100 ঘর নেই, আমার মাত্র, দেখো তুমি খেয়াল করো, তোমার এতটুকু মনে করো যে তোমার গ্রাফ পেপার আছে, দেখো আমি বক্স করে দিলাম, এতটুকু তোমার গ্রাফ পেপার আছে, এর মধ্যেই তোমাকে শেষ করতে হবে 100 ঘর। তুমি 100 ঘর এখন কি করে বোঝাবে? এই দেখো 100 ঘর, এখান থেকে এটা 10, 20, 30, 40, 50, 60, 70, তাও হলো না। ওকে, তাহলে এখান থেকে পর্যন্ত 20 ঘর নাও, দেখো 20, 40, 50, 60, 80, 100, এই যে হয়ে গেল। তখন তোমার এইভাবে তোমাকে হিসাব করে নিতে হবে, যেন তোমার যা সংখ্যা আছে সেগুলো তোমার জন্য গ্রাফে ধরে যায় এভাবে। আবার এদিকে ছোট ছোট আছে, তাহলে তুমি এদিকে বড় করে নিতে পারো, তুমি 2 অক্ষে 2 রকম ধরতে পারবা, কোনো সমস্যা নেই। এরা কি করেছে, এরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরেছেন। আর এদিকে আর কিছু করেনি, তুমি এদিকেও ধরতে পারো, ওদিকেও ধরতে পারো। অতঃপর এক্স অক্ষে 30 থেকে চিহ্নিত বিন্দুগুলো সাবলীলভাবে যোগ করে এটা নির্ণয়ের অজীব রেখা। আচ্ছা, এটাই হলো মেইন কথা। আমি আশা করি তোমাদেরকে অজীব রেখা সুন্দর করে বোঝাতে পেরেছি। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝেছো, আমার ধারণা তোমরা যথেষ্ট ভালো করে বুঝেছো। অজীব রেখার যে টোটাল যে অংশটা আছে একদম A to Z, হ্যাঁ, কেন এই লেখাটা তুমি তোমার মতো করে লিখবা, বইয়ে যা লিখেছে তা লিখবা তা না, তুমি যা করবা তা লিখবা। তুমি যে প্রথমে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ একটু বলে নিয়ে, ভাঙা অংশের কথা বলে নিয়ে, এবার স্কেলিংটা করে দিবা যে কোন অক্ষে কত একক সমান কত ঘর ধরেছ, বা কত ঘর সমান কত একক ধরেছ, ওইটা লিখে দিবা, দিয়ে বলবা যে এরকম বিন্দুগুলা যোগ করে দিই, এবং এটা হচ্ছে নির্ণয় অজীব রেখা, শেষ, এইটুকুই। আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেনগুলো কমেন্টে লিখে রাখো, আমি হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি তোমাদের কোশ্চেনগুলো অবশ্যই বুঝিয়ে দিব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।